ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাবা মার ছায়ায়, বাবা মার আশীর্বাদে, বাবা মার ভালোবাসায় বড় হয়েছি। এখনো তাদের সঙ্গে করেই চলেছি। কখনো তারা আমাদের সঙ্গে পাশে রয়েছেন, কখনো আড়াল থেকে আশীর্বাদ করছেন। আর এই আশীর্বাদকে পাথেয় করে আজকে আমাদের এই খেলায় হ্যাপি পেরেন্টস ডে উদযাপন করতে আসছেন আসানসোলের কুলটি থেকে রীনা ব্যানার্জি। আপনার ব্যাপারে একটু জেনে নিতে চাই। আমি এখন প্রেজেন্টলি আসানসোল কোর্টে প্র্যাকটিস করি, প্র্যাকটিসিং লয়ার। বিএ অনার্স করেছি, তারপরে এলএলবি করেছি। লাস্ট 14 ইয়ার্সের অ্যান্ড অ্যাবভ আমি প্র্যাকটিস করছি আসানসোল কোর্টে, খুব ভালোবাসার সাথে, সম্মানের সাথে, ভালো লাগার সাথে। আপনি তো একটা দরকারি কাজ করেন, সেই কাজের বাইরে এই যে আমাদের এই প্ল্যাটফর্মটায়, এই যে এই খেলায় যে অংশগ্রহণ করতে চাইলেন, এর কারণটা কি? তাহলে আমাকে একটু ছোটবেলার দিকে ব্যাক করতে হবে। বেশ, তো সেটা বলুন না। খুব ছোটতে, মোটামুটি যখন 5-6 বছর আমার বয়স ছিল, তখন একটা দুর্ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ভাগলপুরের মেয়ে। আমরা সকলেই, বাবা মা সবাই আমরা ভাগলপুর প্রবাসী বাঙালি। হ্যাঁ, বাবার চাকরি সূত্রে যখন ট্রান্সফার হয় পাটনাতে, তখন আমার 5-6 বছর বয়স। তো সেখানে আমরা একটা বাড়ি ভাড়া নেব বলে দেখতে গিয়েছিলাম। সেটা বর্ষাকাল ছিল। সেই বর্ষাকালে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং বাবা মায়ের হাত ধরে আছি, সঙ্গে একজন পিসি ছিলেন যিনি বাড়ির মালকিনী। যখন যাচ্ছি, হঠাৎ আমি সবার হাত ছাড়িয়ে আমি নেই। মুহূর্তের মধ্যে বাবা মা সকলে নোটিস করলো যে আমার মেয়ে কোথায় গেল। এক্ষুনি তো ছিল। তখন ওই পিসি বলছেন যে আরে এখানে একটা ম্যানহোল আছে, যেটা রাস্তার সাথে একদম লেভেল, which is directly connected by the Ganges, গঙ্গা। তাহলে ও নিচে পড়ে গেছে। মা সঙ্গে সঙ্গে কিছু না ভেবে একদম ওইখানে হাত ডুবিয়েছেন মা। তখন ফ্রক পরতাম, সেই ফ্রকটা হঠাৎ ভেসে উঠেছে, মানে লাস্ট ঢুকে যখন চলে যাচ্ছে, লাস্ট ওই পেছন থেকে নিচ থেকে উঠেছে ওটা। মা ওইটাকে তুলেছেন এরম করে মা। তখন জাস্ট সেই নালির থেকে যে ইঁদুরের বাচ্চা যদি কোনো জাস্ট তোলা হয়, জাস্ট লাইক দ্যাট। এবং খুব আশ্চর্যভাবে এক ড্রপ জল আমার মুখে যায়নি, কারণ যখন আমি উঠেছি তখন আমার মুখটা একদম এরকম, জাস্ট একদম পুরো বন্ধ, পুরো বন্ধ। ফ্রকটা এরকম ভাবে ধরে তুলেছি, 2-1 মিনিট এদিক ওদিক হলে গড়বড় হয়ে যেত, একদম গড়বড়। এরপর আমি যেটা দেখেছি বাড়িতে, খুব ছোট ছিলাম, মতো তো ফিলিং তখন ছিল না। আমার মা সেই সময় কিন্তু 15-20 দিন খাবার মানে এরকম করে তুলতেন, খেতে পারতেন না, খালি আমাকে জড়িয়ে ধরতেন আর বলতেন যে এটা কি হয়ে যাচ্ছিল। সেইটাকে নিয়ে আমি ভেবেছিলাম আমারকে যখন এইভাবে সেকেন্ড লাইফ দেওয়া হলো, আমি আমার বাবা মার সঙ্গ কখনো ছাড়বো না, কখনো নয়, নেভার। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো, এভাবেই আমি সবসময় থাকবো ওনাদের সাথে, ওনাদের পাশে, ওনাদের জন্য। ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমি নিজে জলে ডুবে গিয়ে দেখেছি কিরকম অভিজ্ঞতা হয় একাধিকবার। আমি ডুবে যেতে যেতে যখন হাত ছড়েছি ওপরে 3বার 4বার 5বার, এবার বুঝেছি না আর কেউ ধরবে না, তখন একটা হাত ধরেছে। আমার বাবা মার হাত নয় সেই মুহূর্তে, কিন্তু যিনি ধরেছিলেন তিনি তো আমার বাবা মা বটেই, ঈশ্বর বটেই। তো আপনার পাশে আপনার ঈশ্বর আছে, আপনি তাই বলছেন। সেই ঈশ্বরকে সাক্ষী মেনে এবং তাদের সাহায্য নিয়ে আমরা আজকে একটা খেলা খেলবো বা উদযাপন করব বাবা মার জন্য, কতগুলো স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণ করবার জন্য। 4টে ইচ্ছে পূরণ বাবা মার জন্য করা যাবে। একবার জেনে নি ইচ্ছেগুলো। প্রথম ইচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি আমার মাকে দিদি নাম্বার 1-এ দেখতে চাই। অনেক চেষ্টা করছে, প্রচুর পোথা নিয়ে দৌড়াদৌড়ি করছে, কিন্তু হচ্ছে না। দ্বিতীয় ইচ্ছে মাকে নিয়ে রিলেটেড। মা, শি ইজ আ ভেরি নাইস ফটোগ্রাফার। আচ্ছা, মাকে একটা ভালো ক্যামেরা গিফট করতে চাই, যেটা দিয়ে মা সুন্দর সুন্দর ছবি তুলে
ওনার নিজস্ব একটা এক্সিবিশন যাতে কুলটি হোক, আসানসোল হোক, যেখানে হোক, সে একটা অর্গানাইজ যাতে করতে পারে। ভেরি গুড, খুব সুন্দর ইচ্ছে। আর তৃতীয় ইচ্ছে? আমি ব্লাড ডোনেট করি। এই সানডে আমি করেছি ব্লাড ডোনেশন ক্যাম্পে। কোনো মানুষের পাশে দাঁড়ানোর এর থেকে ভালো মাধ্যম বোধহয় হয় না। সেহেতু আপনি চাইছেন আমি একটা রক্তদান একটা উৎসব ব্লাড করতে, ডোনেশন। যেখানে- হ্যাঁ, বেশ বেশ, খুব সুন্দর ইচ্ছে। আমরা চতুর্থ ইচ্ছেটা জানতে চাই। চতুর্থ ইচ্ছে যেটা, সেটা আমার বাবা মা ঘুরতে খুব ভালোবাসেন। তো আমি বাবা মাকে একটু ভালো জায়গায় ভালোভাবে বেড়াতে নিয়ে যেতে বেড়াতে চাই। নিয়ে যেতে। বাহ, খুব সুন্দর ইচ্ছে। কিন্তু এই ইচ্ছেগুলোর জন্য আমাদের কাছে কতগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দিতে হবে। আপনি প্রস্তুত? তাহলে আমরা ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। ভালো করে দেখুন। ये कोर्ट कचहरी का मामला है। कभी जज का ट्रांसफर हो जाता है, कभी तारीख आगे बढ़ जाती है, ऐसे कुछ कह नहीं अरे सकते। हिसाब मारकर टोटल बोलना यार। 4-5 साल। चलो यहाँ से चलो। कहाँ? अपन एक वकील से मिल के आए है। कौन वकील? लंदन में पढ़ाई की है और साउथ अफ्रीका में प्रैक्टिस। लंदन में? वो बोला दादागिरी नहीं करने का। अगर दुश्मन तुमको गाली दिया ना तो उसको स्माइल देने का। ऐसा कुछ बोला? ऐसा करने से एक दिन उसकी नफरत कमती होगी और अपने लिए इज्जत बढ़ेगी। वो ये भी बोला कि अगर दुश्मन का दिल जीतने का है ना तो फिर ये वकीलों की जरूरत नहीं। এই যে আমরা দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটায় কিছু কথা শোনা গেল আর একজন উকিলের সম্পর্কে বলা হলো, সেটা শোনা গেছে তো? কোন উকিলের কথা বলা হচ্ছে? উকিলের নাম কি আপনার জানা? একজন উকিল, আর তিনি কতগুলো ওকালতির কিছু বিশেষ ধর্মে বিশ্বাস করতেন, সেটাই তো বলা হলো। लंदन में पढ़ाई की है और साउथ अफ्रीका में प्रैक्टिस। वो बोला दादागिरी नहीं करने का। अगर दुश्मन तुमको गाली दिया ना तो उसको स्माइल देने का। তিনি কিন্তু আমাদের বাঙালি না, তিনি গুজরাট। মহাত্মা গান্ধী আফ্রিকায় প্র্যাকটিস করতেন। তিনি উকিল ছিলেন, হ্যাঁ তিনি প্র্যাকটিস করেছিলেন সাউথ আফ্রিকা। হ্যাঁ, তা কি করবো, নেব উত্তরটা? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে, আমরা দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। अपन एक वकील से मिल के आए है। कौन वकील? बहुत बड़ा वकील है। लंदन में पढ़ाई की है और साउथ अफ्रीका में प्रैक्टिस। ऐनक पहने लाठी पकड़े चलते थे वो बोला दादागिरी नहीं करने का, गांधीगिरी करने का। सुनकर उनका नाम रे। রিনা, আপনি একেবারে ঠিক উত্তরই দিয়েছেন। কোথায় কেটেছে ছোটবেলাটা? ভাগলপুর। আমার এই প্র্যাকটিসিং লাইফটা আমি আসানসোলে, আমার এডুকেশন টোটাল আমার পুরো বিহারে, ভাগলপুর। বেশ, আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই। এটা তো খুব পরিচিত আপনার। কোন খাবার? লিট্টি। বাড়িতে তৈরি হয়? মাঝে মধ্যে। আর যারা নন বেঙ্গলি আছেন আমাদের সাথে রিলেটেড, ওনারা বানালেই আমার জন্য নিয়ে আসবেন টিফিন বক্স করে। জানে ভীষণ ভালোবাসি। এটা আপনারা ভাগলপুরে যখন থাকতেন তখন খেতেন খুব? হ্যাঁ, ভাগলপুরে আশেপাশ থেকে চলে আসতো, এদিক ওদিক থেকে। এই খাবারের অন্য কোনো নাম নেই তো? লিট্টি। তো ওখানকার যে ভাষায় আপনি কথা বলতে পারেন তো, ভোজপুরি? হ্যাঁ, আঙ্গিকা। আঙ্গিকা, ভাগলপুর আঙ্গিকা। হচ্ছে আঙ্গিকা। অঙ্গ বঙ্গ কলিঙ্গ নিয়েছিল, আঙ্গিকা। তো অঙ্গ প্রদেশ ছিল ওইটা। তো ওখানকার ভাষাটার ধরনটা কিরকম, মানে এই লিট্টি সম্পর্কে মানে আপনি যদি বলতে চান তাহলে কি বলবেন? पहले आटा गूंदबो, বাহ, सत्तू का पूर डालबो ओकरा में, सत्तू को मसाला से सानबो, अचार के तेल, नमक, मिर्चाई के पाउडर, धनिया पाउडर, तनीटा जीरा पाउडर, तनीटा नमक डाल के ओकरा सानी के ओकरा में डाली के ओकरा बाद चूल्हा में ओकरा पकाइबो। এটা হচ্ছে আঙ্গিকা। বাহ, ভারী সুন্দর মিষ্টি ভাষা। মিষ্টি ভাষা। ভাষা তো হলো, তৈরির প্রক্রিয়াও জেনে গেলাম, কিন্তু এটার অন্য কোনো নাম নেই। এটা এটা লিট্টি লিট্টি বলে তো? বলেই আম জনতা বা সবাই জানে। আমরা দেখে নিই কি নামে ডাকা হয় এই খাবারটিকে। দেখা যাক। और
चना भूज पीसी सतुआ बनवनी। What is this? This is litti. Please taste it. लिट्टी चोखावा बनल बा बड़ा मजेदार, जे खाई नहीं ऊ पछताई मोरे यार। আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন, লিট্টি। দুটো প্রশ্ন আপনাকে করা হয়েছিল, দুটো প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ আপনি আপনার মায়ের জন্য প্রথম ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন। বাহ, মা তো নোবেল পুরস্কার পেলেন বলে মনে মনে হচ্ছে নোবেল পুরস্কার পেলেন। বাহ, ভেরি গুড। মার কাছে তাই তার মানে কত কত ইচ্ছে। ওর গানও গেয়ে দেবো। গানও গাইবে, গানও গাইবে। অঙ্গিকা হয়ে যাক। ধান গরমা লাগাই দে ঝুমি রে ঝুমি না, ধান গরমা লাগাই দে বাহ। ঝুমি রে ঝুমি না, ধান গরমা লাগাই দে বাহ। ঝুমি রে ঝুমি না হো নাচি রে নাচি না, ঝুমি রে ঝুমি না হো নাচি রে নাচি না, क्या बात। ঝুমি রে ঝুমি না হো ঝুমি রে ঝুমি না হো নাচি রে নাচি না, ধান গরমা লাগাই দে ঝুমি রে ঝুমি না, ধান গরমা লাগাই দে। বাহ, ভারী সুন্দর গান। তো দিদি নাম্বার ওয়ানের যিনি নির্দেশক, ডিরেক্টর, তার কানে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি, তিনি স্বয়ং চলে আসছেন, মানে এরপরে আর কোনো কথা হতে পারে না। কথা হতে পারে না। প্রথম রাউন্ডে আপনি দুটো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, সুতরাং আপনার মার এই ইচ্ছে আছে যে দিদি নামনে খেলতে চান, এবং দাদা আছেন এখানে, দাদার সামনেই বলছি, আপনি আমাদের আগামী যখন শুটিং হবে দিদি নামন, আপনি নিশ্চয়ই খেলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কিছু একটা পেয়ে গেলে আপনাদের ভাগলপুরে চিৎকার করে উচ্ছ্বাসে অন্যদিকে যিনি থাকেন তাকে কি বলে? আগে মাইয়া हम কি করবোগে, हम सब মিলি গেলে। সবই মিলে গেলে। हमरा पूर्वी दीदी के दीदी नंबर 1 में चांस मिली गई, एकरा से अच्छा और की होते। ধন্যবাদ। আপনার প্রথম ইচ্ছে পূরণ মায়ের জন্য হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় ইচ্ছে যেটা ক্যামেরা, যেটা মা ছবি তুলবেন তারপর তাতে এক্সিবিশন করা হবে। আপনি কি বিয়ে থা করেছেন না এখনো করেন? না, আমি করিনি। কেন করেননি? আপনি এমন সুন্দর দেখতে, এমন সুন্দর এতগুলো ভাষায় কথা বলতে পারেন, আইনের এত প্যাঁচ পয়জার জানেন। মা বাবা যেমন আমায় আঁকড়ে ধরে আছেন, আমিও ঠিক ততটাই, তার থেকেও বেশি ওনাদেরকে আঁকড়ে ধরে আছি আর কি। তো ওনাদের সাথে থেকে আমি নিজেকে যতটা এক্সপ্রেস করতে পারবো, যতটা আমি এলাবোরেটলি জিনিসগুলো ভাবতে পারবো বা করতে পারবো, অন্য জায়গায় থেকে এটা আমার পক্ষে কখনোই পসিবল হবে না। ইটস ফ্যাক্ট অ্যান্ড ট্রু। আপনার কি কখনো জীবনে কাউকে পছন্দ হয়েছিল? ওই দিকটাতে আমি ঘেঁচতে চাই না। আমরা লাইফটাকে অন্যরকম ভাবে দেখিয়েছি, যে লাইফে ইউ হ্যাভ টু ডু সামথিং বেটার ফর দ্য সোসাইটি। মানে তুমি তোমার নিজের জন্য বাঁচবে না, বাঁচাটা তোমার যাতে হয় আরো সবার মধ্যে যাতে জিনিসটা ছড়িয়ে যেতে পারে, এরকম একটা ভালো। আমি যে আপনার প্রকৃত দুশ্মন এটা আপনি প্রমাণ করছেন, কেননা আমি বিবাহিত, তাই আমি সমাজের জন্য কিছুই করছি না, মা বাবার জন্য কিছুই করছি না, এবং পৃথিবীর জন্য কিছুই করছি না। ডেফিনেটলি নট, আমার বলা সেইটা না, আমার বলা সেইটা এরকম তো নয়। আমি একদম সেটা বলি না। আপনার ইচ্ছে করে না যে আপনার মেয়ে বিয়ে থা করুক? ইচ্ছে ছিল, কিন্তু আর সেই ইচ্ছেটা নেই। সেটা কেন? মানে কেন, এই যখন প্রফেশনটা শুরু করলো, তারপরে যখন এই চেম্বারে ওর সব ক্লায়েন্টরা আসতে শুরু করলো, তখন দেখছি ছোট ছোট মেয়েরা সমস্ত বিয়ে করেছে, 3 মাস পরে ফিরে এসেছে, দিদি আমার ডিভোর্স করিয়ে দিন। এবারে এসে তারা এমন কান্নাকাটি শুরু করে দিত, আমি না অবাক হয়ে যেতাম যে সত্যি কি এটা হয়। আমি নিজেই চলে যেতাম চেম্বারে, মাঝে মাঝে ওদেরকে ধরতাম, বলতাম তোরা কাঁদিস না মা, তোদের তো কিচ্ছু হয়নি, তোরা যেমন ছিলিস তেমন। আমার তখন চেম্বার গেল জলর ধরে, মা তখন মেয়েদের বোঝাতে চলে গেল, আর খারে বাবা বাছা এই করে চেম্বার আমার তখন প্রফেশন গেল। মার কাজ তো তাই। একটা সময় আসে যখন বাবা মারা চায় মেয়ের ভালো হবে, বিয়ে দিয়ে ভালো পাত্র দিয়ে, প্রত্যেক বাবা মা চায় আমার মনে হয়। কিন্তু ওকে বহু বোঝানো হয়েছে, কারণ জানি না, বহু বুঝিয়েছি। 2002 লাস্ট আমি 2002 থেকে বলেছি তোকে জীবনে আমি বেঁচে রাখছি, যখন নিঃশ্বাস তোকে বিয়ের কথা আর বলবো না, তোর যদি ইচ্ছা হবে তুই করবি।
এখন যে পজিশনে রয়েছে আমার মনে হচ্ছে ভালোই করেছে। যে জোর হয়ে গেছে, আর যদি আমরা নাও থাকি ও সাফিসিয়েন্ট এনাফ টু ফুল হার লাইফ। সে বিশ্বাস আমার পুরো। আপনার আছে বিশ্বাস? পুরো বিশ্বাস। আমাদের এটা হচ্ছে সেকেন্ড লেভেল। 3টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টো পারলেই চলবে, তাহলেই মার জন্য একটা ক্যামেরা পাওয়া যাবে। বেশ, আমরা দেখে নিই সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। ये सॉन्ग डेडिकेटेड है मेरी मम्मू के लिए, मेरी माँ जो दुनिया में सबसे ज्यादा स्पेशल है। तू कितनी भोली है, प्यारी प्यारी है, ओ माँ, ओ माँ, कि ये जो दुनिया है ये वन है कांटों का, तू फुलवारी है, ओ माँ, ओ माँ, ओ माँ, আমরা গানটা শুনলাম, একটা সিনেমায় এই গানটা গাওয়া হয় আমরা জানি। কোন বিখ্যাত গায়িকা সিনেমার জন্য গেয়েছেন? এখন যেটা শুনলাম সেটা নেহা কাক্কর গেয়েছেন, আমরা বুঝতেই পারলাম, ওখানে লেখাও আছে, কিন্তু সিনেমায় কে গেয়েছেন? तू कितनी अच्छी है, तू कितनी भोली, তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। प्यारी प्यारी है। লতাজি, লতাজি, আশাজি, এনাদেরই আমার কানে যেটা আছে। কিন্তু একজনের নাম বলতে হবে। লতাজি থাক। লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর। রিনা জানাচ্ছেন লতা মঙ্গেশকর সিনেমার জন্য এই গানটা গেয়েছেন। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। तू कितनी अच्छी है, तू कितनी भोली है, प्यारी प्यारी है, ओ माँ, দেখতে থাকুন হ্যাপি প্যারেন্টস ডে প্রত্যেক বৃহস্পতি থেকে শনি ঠিক রাত্রি 10টায়। শ্রীলেখা যখন বিয়ে দেবো ঠিক করেছিলাম, মনে মনে চিন্তা করতাম যে ও বর কিরকম দেখতে। হঠাৎ একদিন ভীষণ আনন্দ পেলাম একটি ছেলেকে দেখে। শ্রীলেখার ওর একটা চাহনি এবং একটা ইঙ্গিত আমি বুঝেছিলাম আমি পেয়ে গেছি। খেলা ঘর ভাঙবে তবে কেন ঘর বাঁধলে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওদের জন্য আবার বিয়ে হয়। সবাইকে কাঁদালে যত নিজেও তত কাঁদলে। শান্ত থাকুন, আমরা সকলে চাই ওদের মিল। রিনা, সেকেন্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নি। দাদা একটা চিপস দেবেন? ভালোবাসি বলি না, দু চোখে দরস হয়ে মিশে আছো বলে তাই তোমার। দাদা সাবান আছে? আছে। ভালো সাবান তো? হ্যাঁ ভালো। খুব ভালো? খুব ভালো। সত্যিই খুব ভালো তো? আরে বলছি তো মশাই ভালো সাবান। সাবানটা দিয়ে হাতটা ধুয়ে ভালো একটা লাড্ডু দিন তো। 5 টাকা। 5 টাকার লাড্ডু নিয়ে 1000 টাকার নোট দিচ্ছেন, টাকাটা খুচরো করে নিয়ে আসুন। দাদা খুচরো হবে না? দাদা একটা কোল্ড ড্রিঙ্কস দিন তো। কি দাদা দোকানে 1000 টাকা খুচরো রাখেন না, একটা লাড্ডু খাবো ভাবলাম। লাড্ডু নিয়ে 1000 টাকার নোট দিচ্ছেন, ওর থেকে যে আসে সব। দেখুন না খুচরো হবে কিনা। বললাম তো হবে না।
আপনার বিষয়। একেবারে তন্ন তন্ন করে কেসটা দেখতে হয়, খুঁটিয়ে কে কোথায় ডাকাতি করছে, চুরি করছে এবং কিভাবে করছে এবং কোন জিনিস করছে। আমরা জিজ্ঞেস করছি, এই দৃশ্যটি দেখানো হলো, একটা চুরি হলো, কি চুরি করা হলো? সাইকেল। এ যে সাইকেলটা করে এসে স্টপ হলো, ওই সাইকেলটা যে পরে এলো কাস্টমার জিনিস নিতে, সে কিন্তু এর সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। সে এমনি এসেছিল, সাইকেলে আসেনি। সেটা তো দেখায়নি। আর দোকানে কিছু চুরি হয়নি? দোকানে এ ক্যানটা সরাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই ওই ছেলেটি এসে যায়, ও আর ক্যানটা নিতে যায়নি। মানে চোরের ওপর বাটপারি হলো? আমি যতটা দেখলাম তাই দেখি। আপনার কি চোর ছাচুর নিয়ে কারবার? মানে আপনি ক্রিমিনাল লয়ার? ক্রিমিনাল লয়ারকে আমি চ্যালেঞ্জ করবো না, কেননা আমি আবার ফেঁসে যেতে পারি। আমি আপনার এই উত্তরটাই ধরে নিলাম, আপনি যেটা বলছেন সেটা গ্রহণ করলাম। এবার দেখে নিই আপনি যে উত্তরটা দিয়েছেন, সাইকেল চুরি হলো, সেটা ঠিক না ভুল? এই আমার সাইকেল। দু চোখে দরস হয়ে মিশে আছো বলে দাদা খুচরো হবে না? দাদা একটা কোল্ড ড্রিঙ্কস দিন তো। কি দাদা দোকানে 1000 টাকা খুচরো রাখেন না, একটা লাড্ডু খাবো ভাবলাম। লাড্ডু 1000 টাকার নোট দিচ্ছেন, ওর থেকে যে আসে সব। আপনি একেবারে ঠিক উত্তর দিয়েছেন, বাহ। যিনি সাইকেলটা নিয়ে চলে গেলেন, ওনার চেহারাটা দেখলাম আমরা, তাকে কি চোর চোর লাগলো, ভালো মানুষ লাগলো? ভালো মানুষই লাগে। আপনার জীবনে এরকম অভিজ্ঞতা আছে যে আপনি চমকে গেছেন যে ঘটনাটা এরকম ঘটতে পারে, এরকম কিছু আছে? হ্যাঁ, একটা কেস আমি এরকম হ্যান্ডেল করছিলাম যখন, তখন সাক্ষী স্টেজে আমার মনে আছে, সেদিনকে মানে ভাইটাল সাক্ষীর দিন ছিল এবং সেদিন আসামিরা সবকটাই এসেছিল। আমি যখন মামলা করছি, আমাকে হঠাৎ দেখি লিফটম্যান এসে আমাকে বলছে, রিনাদি আপনি কিছুতেই এখন বাইরে বেরোবেন না। আমি বললাম মানে বাইরে বেরোবো না মানেটা বুঝতে পারলাম না। বললো যে না, লিফটের পাশে সিঁড়িতে সব বসে আছে, দেখুন ওদের সব পকেটে মাউজার ফাউজার নিয়ে আছে, ওরা বলছে मैडम का गाड़ी का ड्राइवर कहाँ है उसको खोजो, और कौन नंबर का गाड़ी से जाना आना करता है, गाड़ी कहाँ पार्क में है उसको खोजो, और इसको आज देखते हैं कैसे आज ही निकलती है। তো আমি বললাম তুমি চলে যাও, একদম চিন্তা করো না। তো এই ইনফরমেশনটা কিন্তু আমাদের এসডিওর কাছে পৌঁছে গিয়েছিল, কিভাবে আই ডোন্ট নো, এখনো আমি জানি না। উনি সঙ্গে সঙ্গে আসানসোল সাউথ পিএসকে এবং আমাদের যে কোর্ট সিআই থাকেন ওনাকে বলে সঙ্গে সঙ্গে সাউথ পিএস থেকে সমস্ত ভ্যান এসে একদম নিচটাকে কভার করে দিয়ে তারপরে বললেন যারা আসামি কেউ বেরোতে পারবে না, ইভেন মহিলারাও না। তারপরে মামলা হওয়ার পরে বললেন, স্যার বললেন যে সুমোটো আমি কেস করব এদের এগেনস্টে, যে এই ধরনের কাজ। তারপর থেকে এইগুলো রুখে, তো এইরকম হয়েছে একাধবার আর কি। কিন্তু আমি কোনোদিন কাউকে এইসব নিয়ে বলতাম না। আমার না বড় মানে অদ্ভুত লাগতো এইগুলো। আমি লোককে বলবো যে আমি গাড়িতে করে যাচ্ছি আর মোটরসাইকেল চারিদিক দিয়ে গিয়ে ঘিরে উল্টি পিএসকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করি যে এরকম ছেলেগুলো আমাকে বেশ কিছুদিন আমি দেখছি ফলো করছে, মোটরসাইকেল বাইক নিয়ে ছেলেরা। তো বললো ম্যাডাম আপনি কোথায় আছেন? আমি বললাম আমি এই রানীতলার মোড়ে আছি কুলটি। ও ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আমাদের মোবাইল ভ্যান এগিয়ে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম তুই একদম স্পিডে চল, যেহেতু বৃষ্টি পড়ছে আর শীতকাল ছিল, অন্ধকার অন্ধকার মতন, বাইকগুলোও যাচ্ছিল, সাবসিকুয়েন্টলি বাইকগুলোও যাচ্ছে। তা করতে দেখি কুলটি পিএস এর গাড়ি এসে ওই বাইকগুলোকে আর আমার গাড়িটাকে একদম আটকে দিল। এটা করাতে কি হলো, ওরা তো তখন থেকে ওখান থেকে একদম হাওয়া, তারপরে কিন্তু আমাকে ওরা আমার বাড়ির রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এরকম হয়েছে। আমার তো এখানে বসেই এরকম একটা ভয় করছে, তা আপনার চিন্তা হয় না এগুলো শুনলে? খুব ভয় করতো, প্রথম প্রথম ভীষণ ভয় করতো। এখন একটু ধাতস্থ হয়েছি, তাও মাঝে মাঝে ভয় করে। কোনোদিন ওকে বলেছেন যে এই কাজটা করার কি দরকার, ছেড়ে দে অন্য কিছু? না, সেটা বলেন না। আমাদের প্রতি ঘরে যদি এরকম নির্ভয়ারা থাকতেন, যারা লড়ে যেতে পারেন, যারা প্রতিবাদ করতে পারেন, যারা উল্টো দিকের দুশ্মনদের বুড়ো আঙুল দেখিয়ে লড়াই চালিয়ে যেতে পারেন, তাহলে মা বাবা অনেক নিশ্চিন্ত হন। নিশ্চিন্ত হন এই ভেবে যে একই সঙ্গে একটা অন্যায়ের প্রতিবাদ করা যাচ্ছে এবং তার সঙ্গে আমার মেয়েটি, আমার ছেলেটি এমন একটা কাজ করছে যে আজ আসলে আদতে সমাজকে পরিষ্কার করছে। আপনি যে এরকম একটা সমাজ সংস্কারের অন্যরকমভাবে কাজ নিয়েছেন, সেটা ভেবে খুব আনন্দ হচ্ছে।
তো আপনি দ্বিতীয় ইচ্ছে পূরণ মার জন্য যেটা, সেটা ঘটিয়ে ফেলেছেন। এক্স্যাক্টলি। একটা ফটোগ্রাফি এক্সিবিশন হবে, আর তার জন্য একটা ক্যামেরার দরকার, সেটাও পাওয়া যাবে। তোমরা ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কথা দিই। হ্যাপি প্যারেন্টস ডে। এমন একটা মুহূর্তে আমরা পৌঁছেছি যেখানে মা ছবি তুলবেন, সেই জন্য মেয়ে একটি ক্যামেরা, একটি এক্সিবিশনের আয়োজন করেছেন। সেখানে অনেক ছবি থাকুক, অনেক মানুষ দেখুক, আর বাইরে থেকে মেয়ে খুব সুন্দর করে মার দিকে তাকিয়ে হেসে বলুক, আমি তোমার জন্য এমন একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি যা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি, কিন্তু আজ পারলাম। এই লেভেলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে কোয়েশ্চেন করা হবে, 3টেরই উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। আপনার তৃতীয় ইচ্ছেটা জানতে চাইবো। আসানসোল এবং কুলটিবাসীদের জন্য আমি একটা ফ্রি হেলথ চেকআপ এবং ব্লাড ডোনেশনের ক্যাম্প করার আমার ভীষণ ইচ্ছে আছে। যারা খুব পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, তাদের একটা ফ্রি হেলথ চেকআপ হোক এবং ভালোভাবে হোক। আর ব্লাড ডোনেশন, তাতে মহিলাদের সাপোর্ট, মহিলাদের পার্টিসিপেশনটা যতটা বেশি হয় ততটাই ভালো, আনন্দের। এই যে আপনার যে প্রফেশনটা, এইটার পরেও যে এইসব ভাবতে পারেন, সময় করতে পারেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যখন এই আইনের একজন লোক হিসেবে আসানসোলে শুরু করলেন, আপনি আসানসোলেই শুরু করেছেন তো কাজটা? হ্যাঁ, আসানসোল আমার পাটনা হাইকোর্টে আমার ট্রেনিংটা স্টার্ট হয়, তারপরে আমি আবার এখানে চলে আসি। যেদিন প্রথম এলেন এই কোর্টে, সেদিনকার কোনো অভিজ্ঞতা বা সেই সময়ের বা কিছু আছে যেটা বলবার মতো? আমি তো যেহেতু বিহার থেকে এসেছি, আমাকে সবথেকে বেশি যেটা হার্ট এখানে করেছিল, আমি বিহার থেকে এসেছি বলে আমার চুরি করা সার্টিফিকেট, জাল সার্টিফিকেট, আমি চুরি করে পাশ করেছি, এই ধরনের এই মানে এত খারাপ এসব শুনতে হয়েছে, এগুলো আমাকে পোহাতে হয়। তখন মনে হয়নি যে কেন এইসব কাজ করতে এলাম? বাড়িতে এসে আমার চোখ দিয়ে জল পড়েছে। আমি পুজো করি, আমার গোপাল আছেন, আমি সেখানে চোখের জল ফেলেছি। মা বাবা সাপোর্ট করেছেন যে না, তোমাকে এই পেশাতে নিজেকে এস্টাবলিশ করতে হবে। যখন চিন্তা করেছো, তোমাকে লড়াই করেই যুদ্ধটা এগোতে হবে। সেই লড়াইয়ে আমি বাবা মাকে অলওয়েজ আমার সাথে বন্ধুর মতন পেয়েছি বলে আজ আমি সেই লড়াইটা সাকসেস করে নিয়ে আমি আজ এখানটা এসেছি। তবে আমার যে লড়াই শেষ হয়ে গেছে তা না, আমাকে তো এখন দীর্ঘদিন চলতে হবে। সুতরাং হয়তো প্রত্যেক ক্ষেত্রে আমাকে লড়াইয়ের সম্মুখীন হতে হবে। আমি আশা করছি সেই লড়াইগুলো, বাধাগুলো আমি পেরিয়ে যেতে পারবো। বেশ, থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেখা যাক। এই যে দৃশ্যটা আমরা দেখলাম, এটা নিয়ে একটা প্রচলিত কথা আছে, মানে এটা দেখলে মনে পড়ে যাওয়ার কথা। সেটা ডালে ফোড়ন দেওয়া, আপনি ব্যবহার করেন ডালে ফোড়ন দেওয়া? হ্যাঁ, আমি কারোর সাথে ডিসকাস করছি, মধ্যখানে তার বাড়ির লোক বা অন্য কেউ যদি মাঝখানে কথা কেটে দিল, তখন রাগ হয়, ডালে ফোড়ন দিচ্ছে কেন ভাই, মাঝখান থেকে কথা কাটছো কেন? ওটাকে আমরা বাংলায় বলি মাঝখানে ফোড়ন কেটো না, কথায় ফোড়ন কেটো না। ও, যে কোনো ভাষাতেই ভাবা যেতে পারে। কোথাও আপনার সঙ্গেই যোগাযোগ আছে কিন্তু। কালো জিরেটাই একমাত্র অড এইগুলোর মধ্যে, আর কোট আমাদের কালো। হ্যাঁ, তাহলে কি? প্রচলিত কথা, প্রচলিত ডেইলি লাইফে আমরা ব্যবহার করি, মাঝে মাঝেই ব্যবহার করি, বাড়িতেও করতে পারি, কোর্টে তো করি। दाल में काला, दाल में कुछ काला तो है। क्या काला है? कुछ काला, अब वो कुछ भी हो सकता है। यहाँ कुछ काला है क्या दाल में? मैं नहीं, बिल्कुल नहीं, आप बिल्कुल सही हैं। सही है, बिल्कुल। দেখা যাক উত্তরটা ঠিক না ভুল। दाल में कुछ काला है।
আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি দেখে নিই। एक साड़ी को रेडी करने में उनको 3 से 4 मंथ समय लगता है। आंचल है जो ऑर्गेनिक पेंट से इस्तेमाल किया गया है, जो कि जो ट्राइबल पीपल्स लोग हैं खुद से अपने डिजाइन के हिसाब से बनाते हैं। বিশেষ একটা ডিজাইন, একটা আর্ট ফর্ম বলা যেতে পারে। মধুবানী পেন্টিং। ওর মধ্যে রামায়ণ এবং মহাভারতের গল্প, বেসিক্যালি ওর যে থিমটা সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারতের। আপনি কি এরকম শাড়ি পরেছেন কখনো? হ্যাঁ, আগে পড়েছি। মধুবানী? মধুবানী। ওটা কোথা থেকে এসেছে? এটা অ্যাকচুয়ালি দারভাঙ্গা, গঙ্গার ওপারে মেথিলরা যেখানে থাকে, আর যেহেতু মিথিলা রাজ আপনার রামায়ণের, তো যার জন্য এটার বেস থিমটা কিন্তু ওই রামায়ণ ম্যাক্সিমাম। তারপরে এখন মডার্নাইজেশনে হচ্ছে, মধুবনী বলে জায়গা আছে, মধুবনী। হ্যাঁ, মধুবনী, সেখান থেকেই উৎপত্তি, তাই মধুবনী। আপনি যখন এতটাই নিশ্চিত, তখন আর আপনাকে কোনো ঘুরপথে নিয়ে যাব না, দেখে নিতে চাইবো আপনি যে বললেন মধুবনী, উত্তরটা ঠিক না ভুল। দেখা যাক। इस साड़ी पर जो पेंटिंग किया हुआ है, इस पेंटिंग का नाम है मधुबनी पेंटिंग। আপনি বললেন মধুবনীও আপনার খুব পছন্দ। পছন্দ? সত্যি সত্যি? হ্যাঁ, পছন্দ। ভালো যখন লাগে তখন একটা ভালো লাগানো যাক, দেখা যাক। এটা ইন্দো নেপালিজ একটা পেন্টিং, মানে ওই আর্ট ফর্মের ভেতর দিয়ে করা। হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনি ব্যবহার করতে চাইবেন। 100 বার। আমাদের থার্ড লেভেলের দুটো প্রশ্ন আপনি কিন্তু পেরে গেছেন। এইবারে আপনার সামনে তৃতীয় প্রশ্নটা আছে। এটা পারলেই তৃতীয় ইচ্ছে পূরণ, কিন্তু না পারলেই খেলা শেষ। খুব সাবধান। আমরা দেখে নিই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেনটা কি। এসে দেখা, কি দেখতে পেলেন? দুটো ওয়ার্ড। দুটো ওয়ার্ড দেখতে পেলেন? কি কি? ভিক্টরি আর ডিফিট। মামলায় হেরেছেন? না, মামলায় হারিনি। মামলায় হারেননি? না। ভিক্টরি আর ডিফিটের রেশিওটা কি? প্রশ্নটা কি আমার এইটাই? প্রশ্নটা ছিল যে এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে। আপনি বলেছেন ভিক্টরি আর ডিফিট। ডিফিটটা ছোট করে, ভিক্টরিটা বড় করে। এটাই ফাইনাল উত্তর তো? বেশ, আমরা দেখে নিই আপনি যে উত্তর দিয়েছেন সেটা ভিক্টরির দিকে গেল না ডিফিট হলো। দেখা যাক। দুটো শব্দ ছিল, একটার ভেতরে আর একটা জড়িয়ে ছিল। আপনার উকিলি চোখ, আইনি চোখ দুটোকেই এক মুহূর্তে আবিষ্কার করে ফেলেছে। সমস্ত জয়ের ভেতরে একটা পরাজয় লুকিয়ে। দারুণ উত্তর দিয়েছেন আপনি, একেবারে ঠিক উত্তর দিয়েছেন রিনা। আপনি যখন কাউকে জেতান মামলায়, যারা হেরে যায় তাদের মন তো খারাপ হয়, তখন আপনি নিশ্চয়ই আপনার তাদের কথা ভেবে খারাপ লাগে। তাই মনে হয় যদি সবাই পৃথিবীতে জিততে পারত তাহলে ভালো হতো, কিন্তু পৃথিবীটা গন্ডগোলের জায়গা, সবাইকে জেতানো যায় না। তাই আপনি যখনই জেতেন তখন অন্য কোথাও কেউ হারে। এই শব্দ দুটোর মধ্যে আমরা সেইটুকু ধরবার চেষ্টা করলাম, কিন্তু ডিফিটকে ছোট জায়গায় রাখলাম। আমরা জিততে চাই, যেমন আপনি জিততে পেরেছেন। এমন একটা আয়োজন, এমন একটা ইচ্ছে পূরণ ঘটিয়েছেন যেখানে অনেক মানুষ আসবেন, রক্তদান করবেন, আসলে জীবন দান করবেন, সেই সঙ্গে নিজের শরীরটাকেও চেক আপ করিয়ে নেবেন, এবং সব মিলে সবাই মিলে খুব কাছে কাছে থাকবেন, পরস্পরের খবর রাখবেন। রিনা, আপনার এই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে।
আপনার কাছে জানতে চাইবো যে এই ইচ্ছেটার ভেতরে আপনাদেরও ইচ্ছে লুকিয়ে আছে। রিনা, আমরা পৌঁছে গেছি একেবারে ফোর্থ লেভেলে। ওই একই রকম ভাবে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে। এই লেভেলে জিতলে আপনি একটা ইচ্ছে করেছেন, সেই ইচ্ছেটা একবার জানান। ওটা মা বাবাকে নিয়ে মালয়েশিয়া সিঙ্গাপুরের একটা ট্রিপের আমার ভীষণ ইচ্ছে। বেশ, ঠিক আছে, তাই হবে। আমি একটা কথা বলি, খুব আনন্দের কথা, যেটা আমি বাবার একটা স্বপ্ন কিন্তু পূরণ করতে পেরেছি। সেটা কিন্তু তখন না প্রোগ্রাম না কিছু। কিভাবে? সৌরভদার ফ্যান যেমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তেমনি আমরাও। তো সেই সৌরভদার সাথে একবার দেখা করার আমার বাপির প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রচণ্ড যাকে বলে। বছর 4 আগে দুর্গাপুজোর পরে ওই বিজয়া দশমী সারার জন্য একজন রিলেটিভের বাড়ির থেকে ফিরছিলাম, বেহালার ওদিক থেকে। হঠাৎ আমার মনে হলো, আমি বাপিকে বললাম, বাপি সৌরভ গাঙ্গুলির বাড়িতে এখানেই না? হ্যাঁ। আমরা ট্যাক্সি ওইখানেই ছেড়ে দিলাম, চলো তো কোথায় বাড়ি দেখি জিজ্ঞেস করি। তো বেহালা চৌরাস্তা দিয়ে ঢুকে তো ওখানে জিজ্ঞেস করছে যাকে আছে, সৌরভদার বাড়ি কোনটা? বলছে মাথাটা ঠিক নেই রে। আমি বললাম হ্যাঁ, মাথাটা খারাপই হয়ে গেছে। মানে আমাদের মতন খুব সাধারণ মানুষ সৌরভদার খোঁজ করে এরম করে খুঁজে খুঁজে যাবে না, এটা নিতে চাই। আমাকে এগুলো রিমার্কগুলো শুনতে হয়েছিল, যাকে। তা আমি বাপিকে নিয়ে ওইখানে গেলাম। ওখানে একজন দেখি সিকিউরিটির হাব ভাব আচরণ কিন্তু আমার স্টেটেরই মনে হলো। নিয়ে এসে বলছে, আপনারা এখানে কি করছেন? যেই বলেছে না, আমার ওর ভাষা শুনেই মনে না, এ একদম ওই দিককারই। বললাম ভাইয়া থোড়া দাদা সে মিলা দো না। বলছে কি দাদা সে মিলা দো মানে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ ক্যা? না, একদমই কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তাব দেখো, আমরাও তো বিহার থেকেই আছি, তুমিও তো ওইখানকারই লোক, তো দাদার সাথে একটুখানি দেখা করাবে না? বয়স্ক লোক, সিনিয়র সিটিজেন, যদি একটু দাদাকে দেখতে পাই ক্ষতি কি? একটু করো না দাদা ব্যবস্থা। হিন্দিতেই বললাম। আমাকে কাছে এসে বললো, দিদি কিসি কো বলিয়েগা তো নেই? আমার না, বলবো না কাউকে। এখন বলছি, ভাই তুমি যদি শুনছো আমাকে ক্ষমা করে দিও, অনেক পুরনো কথা। এইবারে বললো ঠিক হ্যাঁ, দাদা না শ্বশুর বাড়ি গেছে, দাদা কিন্তু ফিরবে। বললাম কখন ফিরবে? কব লৌটেগা ই তো নেই বল সকতে। আমরা তো দাঁড়িয়ে আছি, দেখছি বাড়ি গাড়ি, হ্যাঁ এই সব অনেক কিছু দেখলাম। গেট একটু করে কেউ ফাঁক করছে, ঢুকে যাচ্ছে, সেই ফাঁক দিয়ে দেখার চেষ্টা, যেটা হয় আমাদের। ফাইনালি দাদা আসছেন। ব্যাস, বাপিকে মাকে নিয়ে চলো চলো চলো, দাদা 1 মিনিট। কি হলো? আমরা আসানসোল থেকে আসছি, দেখুন আমার মা বাপি আপনাকে একটু দেখে আপনার সাথে দুটো কথা বলতে চাই। উনি এতটা বড় মনের মানুষ, উনি বলেন আসুন আসুন। কোথা থেকে আসছেন? বললাম আসানসোল থেকে আসছি। উনি ডাকলেন, শুধু নয় বাপিকে জড়িয়ে ধরে বলেন ক্যামেরা আছে। আর সত্যি তখন ক্যামেরা ছিল না আমাদের কাছে, আমার মোবাইল ছিল, সেই মোবাইলে একটা ছবি তুলেছিলাম। আমাকে বলছে আপনি কি করেন বলুন তো? ওকালতি করি তো আসানসোল কোর্টে। ওরে বাপরে, এবার তো আমি কেস খাবোই, যদি না আমার সাথে ছবি তোলা হয় তাহলে তো আমি কেস খাবোই। সেই মুহূর্তে খুব সুন্দর লাগছে, অন্য প্রচন্ড এক্সাইটেড। এবং আমার মানে আমরা ভাবতে পারিনি যে ওই মানুষটা ওই রকম। যদি কোনো পাত্র আপনার জীবনে আসতো, তাহলে কি আপনি? দাদা ক্ষমা করবেন, বৌদি যেখানে আছেন দেখুন, দাদার বিয়ে হয়ে গেছে, আমি দাদার মতো। আর কোনো সিন নেই? তাহলেও না, কোনো সিন নেই। না না তো না, ঠিক আছে। ওই দিকটাতে আমি এইখানেই ভালো আছি। বেশ বেশ, ভালো থাকুন ভালো থাকুন। আমরা দেখে নিই ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে, দেখা যাক। শুরু করবো টস রাউন্ড আমাদের 6 জন পার্টিসিপেন্টকে নিয়ে। 6 জনই খেলবে শেষ অবধি, কোনো এলিমিনেশন নেই, তাই খেলা চলবে। শুনবো তাদের সিনেমার গল্প। দাদাগিরি দেখেন তো? মা বাপি দেখে, আমার মা বাপি দেখে। বেশ, দাদাগিরি টস রাউন্ডে কটি ক্লু দেওয়া হয়? 1 2 3 4 এরকম করে বেশ কিছু ক্লু দেওয়া হয়। এখনো মা বাবার সাপোর্ট নেননি, আপনি একাই আপনার লিড করেছেন এতক্ষণ, সাপোর্ট নিন না। এখানে কিন্তু একটা ভুল বললে খেলা শেষ। সৌরভ গাঙ্গুলি দেখলে কিন্তু আহত হবেন যে কি করলেন ওনারা, একেবারে গোড়ায় গলত করে ফেললেন, প্রথমেই পারলেন না। করে যাচ্ছি 4টে কি 6টা, দুটো বলা যাবে না, একটা।
উনি বলছেন 4টে, মা বলছেন 6টা। বোধহয় 6টা ক্লু। নেব উত্তরটা? আমাদের হাতে সময় বিশেষ নেই। 6টা ক্লু। তাহলে মাঠ থেকেই হেল্প নিলেন, তাহলে আপনার একটা হেল্প চলে গেল। বেশ, 6টা ক্লু দেওয়া হয়, এটাই নিলাম। দেখা যাক উত্তরটা ঠিক না ভুল। ফার্স্ট ক্লু, রাস্তাঘাটে সিনেমার পোস্টারে এটি দেখা যায়, যেটিকে দেখা যায় সেটা কি? সেকেন্ড ক্লু, এটি নানা রকম রং দিয়ে লেখা থাকে। থার্ড ক্লু, এটি দেখে মানুষ সিনেমাটির ব্যাপারে কৌতূহলী হন। ফোর্থ ক্লু, অনেক সময় এটি বাংলায় লেখা থাকে, অনেক সময় এটি ইংরেজিতেও লেখা থাকে। এটি দেখে সিনেমাটিতে কারা অভিনয় করেছেন সেটা বোঝা যায় না। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, ইংরেজিতে লিখলে এম লেটারটি দেখা যায়। আপনি একেবারে ঠিক উত্তরই দিয়েছেন। আপনার 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন মার সাহায্য নিয়ে আপনি পেরে গেছেন। একটাই সাহায্য পড়ে রইল, বাকি রইল 2টো প্রশ্ন। আমরা 4th লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই। বাঁকুড়ার বিষ্ণুপুরে বহুচর্চিত এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণনা করা হয়েছে কৃষ্ণলীলা, দশাবতার এবং অন্যান্য সব পৌরাণিক কাহিনী। এছাড়া এখানে রয়েছে অষ্টধাতু তৈরি রাধাকৃষ্ণের বিগ্রহ। কথিত আছে মন্দিরের এই বিগ্রহ এক সময় চুরি হয়ে যায়, কিন্তু ঠাকুরের স্বপ্নে পুরোহিত সেই বিগ্রহ খুঁজে বার করেন। বিষ্ণুপুরের সেই মন্দিরে এখনো ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞের প্রচলন আছে। জিজ্ঞাসা করা হচ্ছে এটি কোন মন্দির? আপনি একটি সাহায্য নিতে পারেন, এখনো বাকি আছে। রাস মন্দির আর রাসমঞ্চ, রাস মন্দির এরকম। এই মন্দিরে কোন দেবতাকে পুজো করা হয়? কৃষ্ণলীলা। গোপাল। গোপাল আপনার বাড়িতে তো আছে। রাধা কৃষ্ণ। গোপাল কি বাঁচাচ্ছে আপনাকে নাকি বিপদে ফেলছে? আমি তো জানি গোপাল আমার উদ্ধারকর্তা। কখনো কখনো একটা জায়গা থেকে বের করে নিয়ে গিয়েও গোপাল উদ্ধার করেন। আপনি ভাবছেন যে হ্যাঁ আমি ঠিক পথে আছি, গোপাল এটা কি করলো? কিন্তু গোপালই জানে যে কি ঘটছে। উত্তরটা যদি ভুল হয় তাহলে খেলাটা শেষ। আর যদি উত্তরটা ঠিক হয় তাহলে আর একটা প্রশ্ন। রাস মন্দিরই যাক। রাস মন্দির। গোপাল আপনাকে বাঁচালো নাকি আপাতত মুশকিলে ফেললো? দেখা যাক। তিনি নানা রূপে আমাদের সামনে আসেন, তিনি নানান নামে আসেন, নানান আসলো, কিন্তু তিনি আমাদের কখনো বাঁচান, কখনো মুশকিলে ফেলেন, শেষমেশ ভালোই রাখেন। কিন্তু এই যাত্রায় এই আপনার উত্তরটা ভুল হলো। কিন্তু জীবনের একটা বড় খেলা আমরা খেলতে খেলতে যাচ্ছি। সেই খেলায় আপনি বারে বারে জিতুন, এবং আমরা যেটা দেখিয়েছি ভিক্টরির মধ্যে কোথাও ডিফিট থাকে, কিন্তু সেই ডিফিটটা বড় কথা না। আসল কথা তার মধ্যেও আবার বড়ভাবে ভিক্টরি থাকে। আপনার জীবনের অনেকগুলো অন্যরকম অভিজ্ঞতার কথা আমাদের জানিয়েছেন
এবং এমন একটা কাজের মধ্যে আছেন যেটার প্রতি আপনি দায়বদ্ধ। আপনি মানুষকে বিপদের থেকে রক্ষা করবার চেষ্টা করেন। আপনি যেন আজীবন এই কাজটা সুন্দরভাবে করেন এবং মানুষকে সত্যি সত্যি বিপদ থেকে রক্ষা করেন, আদতে কোনোদিন যেন আরো বড় বিপদে না ঠেলে দেন। আর আপনি জানবেন, আপনার মদন মোহন বলুন, আপনার ঈশ্বর বলুন, আপনার বাবা মা, আমরা সেই বাবা মাকে প্রণাম জানাই। আপনি যে কাছে থাকছেন ওদের, সেই জন্য আপনাকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি মায়ের জন্য, সেটা মায়ের হাতে মেয়ে তুলে দেবে। আর এইটা আপনাদের তিনজনের এই অনুষ্ঠানে এসেছিলেন তার একটা ছবি। মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে, সেই ভাউচারগুলো নিয়ে আপনারা একটা স্বপ্নের সফরে বেরিয়ে পড়তে পারেন। এ ব্যাপারে আপনারা সাহায্য পাবেন মেরু ক্যাবের তরফ থেকে। এই সেগমেন্টে এবার আমাদের সঙ্গে যিনি আসছেন, তিনি জলপাইগুড়ির মালবাজারের সায়ক বোস, সঙ্গে নিয়ে আসছেন তার বাবা মাকে। সায়ক, তোমাকে দেখে আমার রোমাঞ্চ হচ্ছে এই কারণে, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এগুলো আমার কাছে এত প্রিয় জায়গা, বিশেষ করে জলপাইগুড়ি শহর এবং মালবাজার এমন একটা জায়গা, মানে আমি গেলেই রোমাঞ্চ হয়। তো তোমাকে পেয়ে সত্যি সত্যি খুব আনন্দ হচ্ছে। তোমার কেমন লাগছে? প্রথমত বলবো আমার তো খুবই ভালো লাগছে। আমাদের মালবাজার থেকে আমরা জি বাংলার শোতে এসেছি, তো আমাদের খুবই আনন্দ হচ্ছে। এবং দাদা, এখানে একটা কথা আরও আমি বলবো, তোমার যে অ্যাঙ্কারিংটা আমরা দেখছি সেটা আমার খুবই পছন্দ। তার কারণ হচ্ছে, তোমাকে কখনো দাদার মতো পেয়েছি, কখনো বন্ধুর মতো পেয়েছি, কখনো বা অভিভাবকের মতো পেয়েছি। সবাইকে সব কথা বলা যায় না, বাট তোমাকে খুব খুলে আমরা বলতে পারি, তো সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে আমাকে কি ভূমিকায় চাও? দাদা, বাবা, নাকি অভিভাবক, নাকি বন্ধু, নাকি সবকটা মিলে? সেটা ডিপেন্ড করবে প্রতিটা মুহূর্তের উপরে। ধরো আজকে তুমি এমন একটা কথা বললে যেটা আমার একেবারেই পছন্দ হলো না এবং মনে হলো এটা তুমি কি করে বললে, তখন যদি তোমাকে খুব বকি, তুমি মেনে নেবে? নিশ্চয়ই। আমি একটু মাঝখানে বলছি। হ্যাঁ বলুন। আমি দেবুদা বলে ডাকতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। দেবুদা, এই ও এখনই বলছিল না যে অ্যাঙ্করিং এর ব্যাপারটা, রিসেন্ট যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা হলো, ওয়ার্ল্ড কাপ খেলাতে ফার্স্ট টাইম অমিতাভ বচ্চনকে অ্যাঙ্করিং করতে দেখেছি। এবং অমিতাভ বচ্চনকে অ্যাঙ্করিং করতে দেখে উনি যে টেকনিক্যাল ব্যাপারগুলো ক্রিকেটের বলছিলেন, এটা আমি একটু অ্যাস্টনিশড হয়ে গেছি, ভড়কে গেছি। আমি একদম ভড়কে গেছি, মানে এরকম অ্যাঙ্করিং করছে এবং ক্রিকেটের উপরে, যিনি একজন অভিনেতা। এবং আমি এখানে এসে শুনলাম যে এটা আপনার ডেবিউ। ঠিক সেই জায়গাতে এসে আজকে আমি আবার অ্যাস্টনিশড আপনার জন্য। আপনি এত বিউটিফুল অ্যাঙ্করিং করছেন, আই বিং অ্যাস্টনিশড। আমি আজকে ওই রকমই বিস্মিত হতে চাই, ওই রকমই ভড়কে যেতে চাই। আপনাদের জীবন, আপনাদের সন্তান, আপনাদের ভাব ভালোবাসা, আপনাদের উৎসাহ, আপনাদের স্বপ্ন, আপনাদের ইচ্ছে, এই নিয়ে অনেক কথা শুনতে চাই এবং সেটা শুনে অবাক হতে চাই এবং ভাবতে চাই যে এমন মানুষ বোধহয় পৃথিবীর একটা জায়গাতেই থাকে, সেটা জলপাইগুড়ির মালবাজারে। মার সঙ্গে আলাপ হয়নি এখনো, বাবা যেচে কথা বলেছেন, মা এখনো চুপ করে আছে। মাকে জিজ্ঞেস করছি, আপনি কি মালবাজারেরই মেয়ে? না, আপনি বাইরে? কুচবিহারে? সেটা আরো সুন্দর শহর। না, ভুল বললাম, আরো বলাটা উচিত হবে। ওরা পাল্লা দেয়। কুচবিহার তো দারুণ শহর। কোনটাকে আপনার প্রিয় বলে মনে হয়, কুচবিহার না মালবাজার? মালবাজার অবশ্যই। আপনার যে বাবা মা বা আপনার আত্মীয় স্বজন কুচবিহারে আছেন, তারা কিন্তু দেখছেন, তারা বলবে না মেয়েটা কিরকম পর হয়ে গেছে, দেখেছো? কে কে আছে আপনার শ্বশুর বাড়িতে, এরা দুজন ছাড়া? শাশুড়ি মা আছেন, ছোট ছেলে আছে। অডিয়েন্সে বসে আছে আমার ছোট ছেলে। আচ্ছা আচ্ছা, কোথায়? বাহ। এই যেমন আমাদের মা বাবা ভক্ত হনুমান, আর রিয়েল হনুমান বসে আছে অডিয়েন্স। লাফায় বলে বলছেন নাকি? না, লেজ নেই কিন্তু রিয়েল। সেটা কি কারণে? খুব দুষ্টু? হ্যাঁ, দুষ্টু। এডাল ওডাল করে বেড়ায়, ভীষণ দুষ্টু। এডাল ওডাল করে বেড়ায়। রিয়েল হনুমান তো খুব ভক্তও শুনেছি, সে তো বুক চিরে রামের নাম দেখিয়েছে, তাই না? তো সেই দিক থেকে দেখতে গেলে ওই কি আসল? আমি কিন্তু তোমার পক্ষে কথা বললাম। বাবা মা তোমাকে হনুমান বলেছিল? ওটা করেছি ওরকম কাজ ছোটবেলায়, এখন কি করা যাবে, এখন শুনতে হবে। ওটা আদরের হনুমান, বাঁদরের হনুমান হয়ে যেও না জানো। বেশ,
তুমি কি চাকরি করো? আমি এখন TCS এ জব করছি। আমি কলকাতাতেই আছি। মা বাবার সাথে যে একসাথেই কয়েকটা দিন আমরা স্পেন্ড করছি বিকজ অফ হ্যাপি প্যারেন্টস ডে, তার জন্য এগেন থ্যাঙ্কস টু হ্যাপি প্যারেন্টস ডে। আজকে আমরা একটা খেলা খেলি, খেলাটা বাবা মার জন্য। আমরা এখানে 4টে ইচ্ছে পূরণ ঘটিয়ে থাকি বাবা মার জন্য, এবং সেই ইচ্ছে পূরণ ঘটাবার জন্য কতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। এবার তোমার কাছে জানতে চাইবো তোমার ইচ্ছেগুলো কি? প্রথমটা হলো মায়ের জন্য একটি ইয়াররিং, সেটার কারণটা আমি পরে বলবো। সেকেন্ড ইচ্ছেটা হলো VIP বক্সে বসে IPL এর খেলা দেখা। আচ্ছা। থার্ড ইচ্ছেটা হলো আমরা কেউ ফ্লাইটে চড়িনি, তো সপরিবারে আমরা সবাই ফ্লাইটে একসাথে করে কোথাও একটা ঘুরতে যাব। আর চতুর্থটা হলো একটা 4 জন মিলে আমরা একটা হলিডে প্যাকেজ মানে একটা হলিডে ট্যুরে যাব, যেখানে মা অবশ্য ঠাকুরের একটু ভক্ত, তো সেই জন্য আমরা তীর্থস্থান কাইন্ড অফ জায়গাতে যাব। বেশ, তোমার খুব সুন্দর ইচ্ছেগুলো। তুমি বলেছিলে প্রথম ইচ্ছেটা মার জন্য, কানের দুল। তুমি বললে পরে আপনাদের জানাচ্ছি, এবার জানাও ইচ্ছেটা কেন? আমরা ফিনান্সিয়ালি একটু উইক ছিলাম অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম। বাবা খুব রিস্ক নিয়ে আমাকে এবং আমার ভাইকে দুজনকেই ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। আমাদেরকে কখনো বুঝতে দেয়নি যে কত রকম প্রবলেম তারা ফেস করেছে, কত রকম স্যাক্রিফাইস তারা করেছে। যখন আমি ক্লাস 12-এ পড়ি এবং আমার যে এক্সাম দিতে যেতে হতো, আমাকে শিলিগুড়িতে যেতে হতো, অনেকটাই দূর, মানে প্রায় 1 ঘন্টার জার্নি হয়। তো সকাল সকাল আমি এক্সাম দিতে যাব, অন্য বন্ধুরা সব গাড়ি করে যাচ্ছে, তো মা বলল তুমি কেন বাসে যাবে, তুমিও গাড়ি করেই যাও। আমাকে গাড়ি টাড়ি করে দিয়েছে, এবং তখন আমি কিছু জানতাম না। পরে জানতে পেরেছি যে মায়ের একটা কানের দুল ছিল সোনার, তো সেটাকে মা আমার জন্য স্যাক্রিফাইস করেছিল সেই মুহূর্তে। তো এটা তো আমি নিজেও হয়তো দিতে পারতাম মাকে, বাট এটা সকলের সামনে মাকে এটা দেওয়া, এটা আমার জন্য একটা খুব বড় ব্যাপার। তো দেখি আমি চেষ্টা করবো এটা অর্জন করার মায়ের জন্য, যদি পারি তাহলে পরে খুব খুশি হব। আপনার কিছু বলার আছে এরপরে? মানে আমি চেয়েছিলাম যে ছেলে কেন যাবে বাসে এই পরীক্ষা, মানে আমাদের তো সেবক দিয়ে যেতে হয়, সেবকে জ্যাম হয়ে যায়, ওই সময়টা যদি বাসে যায় ঠিক টাইম মতো পৌঁছতে পারবে না। তখন আমি চিন্তা করলাম না, আমি তো এই গয়না তো আমি ছেলে বড় হলে চাকরি পেলে আমাকে দিতেই পারবে। তবে আমরা কোনোদিন বুঝতে দিইনি ছেলেদেরকে যে অভাব অনটন আমাদের এখন যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। খুব ইচ্ছে ছিল ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, দুজনকেই সে পড়িয়েছি, প্রচণ্ড কষ্ট করেই আমি পড়িয়েছি। হ্যাঁ, যাই হোক, আজকে সেই কষ্টের মূল্য, আজকে ছেলে চাকরি পেয়েছে, আজকে দিয়েছে, সেটা আমি খুব খুশি। আমরা স্যাটিসফাইড, ওর জন্য আমরা এখন গর্ববোধ করি। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আসছে খুব মন দিয়ে দেখো, কারণ তুমি মায়ের জন্য খেলছো, কিন্তু মাথায় রেখো। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্যে যোগাযোগের জন্য তিস্তা নদীর উপর এই ব্রিজ। সাধারণত একে সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ বলা হয়। এছাড়া স্থানীয় ভাষায় এই ব্রিজটি আরেকটি নামে পরিচিত। আমরা জানতে চাইছি এই ব্রিজের স্থানীয় নামটি কি? একটা লোকাল নেম আছে, সবাই ডাক নাম যাকে বলে, এবং এখন তুমি হাসছো দেখে মনে হচ্ছে তুমি জানো সেটা। হ্যাঁ, করোনেশন ব্রিজের ডাক নাম আমরা বাঘপুল বলে বলি, কারণ ওই আমরা যে দেখলাম ওই দুদিকেই আছে বাঘের ওই স্ট্যাচুর জন্য এটাকে বাঘপুল বলেও বলা হয়। বেশ, তাহলে তুমি জানাচ্ছ যে এই ব্রিজের স্থানীয় নাম হচ্ছে বাঘপুল। আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এই অঞ্চলের ব্রিজটি বাঘপুল নামেও পরিচিত। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। বাবাকে তুমি ঠিক কিভাবে দেখো? বাবা খুব স্টাইলিশ, একটু হাঙ্ক টাইপ, মানে এখন তো হয়তো একটু বয়সের সাথে সাথে চেহারাটা ভেঙে গেছে। খুব বেশি তো হয়নি মনে হচ্ছে। এবার আপনি একটু গেস করুন। এই যে চেহারাটা নিয়ে বসে আছে, যে ভঙ্গিমায় বসে আছে এবং যে স্টাইলে বসে আছে, তারপরে এরম লোকের বয়স আন্দাজ করে বলা এরকম অনুচিত হবে।
শুধু একটা জিনিস আমি উঁকি মারছে ভেতর থেকে, কার মতো যেন দেখতে লাগছে বটে, মানে একটা কোনো মানুষের মতো, মানে তার সঙ্গে একটা ধরনে মিল পাচ্ছি। তিনি খুব বিখ্যাত লোক। বাবা খুব অমিতাভ বচ্চনের বড় ফ্যান। দেখেছেন? আমি ছোটবেলা থেকে দেখে এসেছি সেই মুকদ্দর কা সিকান্দারে অমিতাভ বচ্চন যেমন টাইপের জামা কাপড় পরতো, বা সাদা রঙের ওই জুতো বা ট্র্যাক স্যুট টাইপের, বা বুলেট, বাবার কাছে ইয়াজদি বুলেট এইসব চালাতো। তো বাবা ওই স্টাইল, বা মিঠুন, ঠিক আছে, মিঠুনের ডিস্কো ড্যান্সারের সেই স্টাইল, তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে আমি বাবাকে দেখে এসেছি। মানে বাবা খুব কালারফুল মানুষ। হ্যাঁ, খুব কালারফুল মানুষ। কিন্তু তার আপনি কি ওনাকে ওই বাইকে চড়ে যাচ্ছেন মুকদ্দর কা সিকান্দার টাইপ দেখেই কি নাকি আপনাদের দেখাশোনা করে? না না, দেখাশোনা না, নিজেরাই? দেবদা, এখানে একটা ছোট গল্প আছে। আমাদের ওখানে মালবাজারে আমার একটা ক্লাব ছিল, ওই ক্লাবের আমি প্রেসিডেন্ট ছিলাম, নবভারত সংঘ। তো আজ থেকে 25-26 বছর আগে একটা বড় প্রসেশন হতো, যে প্রসেশনে সবাই নাচতো। ওরা সবাই ওই কখন নবভারত সংঘের প্রসেশনটা আসবে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যে কখন ওখানে বাপি ঘোষ নাচবে এটা দেখবে বলে। বাপি ঘোষ কি? আমার নিকনেম হচ্ছে বাপি ঘোষ, বিগ বি। আমাদের দেখবার জন্য ওরা কিন্তু রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকতো, এটা কিন্তু ফ্যাক্ট। সেই বাপি ঘোষের নাচ কিন্তু আমরা দেখতে চাই। হ্যাঁ, শিওর, 100% দেখাবো আজকে। বেশ 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 বেশ। আমরা এই প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, খুব মন দিয়ে দেখো। और वो क्या था जो मेरे माँ के साथ हुआ था? वो जुर्म नहीं था? तो पुलिस स्टेशन में रिपोर्ट कर सकता था। रिपोर्ट करने का था, किया, वो भी किया मैंने। पर क्या किया तुम लोग? हाँ, कुछ नहीं। इसलिए मैं किया, जला डाला पेट्रोल पंप को। আমরা একটা সিনেমার দৃশ্য দেখলাম এবং তোমার হাসি মুখ একটা কিছু জানান দিচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই সিনেমায় ছোট্ট ছেলেটি, যে ছেলেটিকে দেখছি, এ বড় হয়ে কোন হিরো হবে? এই সিনেমাটা অনেকবার দেখেছি। তাই? মা বাবার সঙ্গে? মা বাবার সাথেও দেখেছি, একাও দেখেছি। আমারও খুব প্রিয় অমিতাভ বচ্চন, আমারও খুব প্রিয়। বড় হয়ে অমিতাভ বচ্চনই হয়েছিল এবং তার নাম ছিল বিজয় দীনানাথ চৌহান। তো এই মুভিতে একটা খুব ভালো ডায়লগও আছে। কি সেটা? সিনটা হচ্ছে এরকম, যেখানে এইভাবে হাতটা দিয়ে বসে বলে, विजय दीनानाथ चौहान पूरा नाम, माँ का नाम सुहासिनी चौहान, बाप का नाम दीनानाथ चौहान, गांव मांडवा। आज शाम 6 बजे मौत के साथ अपन का अपॉइंटमेंट है। इंग्लिश बोलता था, इंग्लिश, मौत के साथ अपॉइंटमेंट है। लवली लवली। এবার দেখতে হবে যে আমরা যে গল্পটার মধ্যে ঢুকে পড়েছি সেটার নায়ক आदौ अमिताभ बच्चन की ना। चला डाला पेट्रोल पंप को। क्या नाम क्या है तुम्हारा? विजय दीनानाथ चौहान पूरा नाम। बाप का नाम दीनानाथ चौहान, माँ का नाम सुहासिनी चौहान, गांव मांडवा। এই উত্তরটা তুমি একেবারে ঠিক দিয়েছো। আমরা একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছি, সেই ইচ্ছে পূরণটা উদযাপন করার সময় এখন। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুই পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু এবার আমরা যাব সেকেন্ড লেভেলে। তিনটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কার জন্য? দ্বিতীয় ইচ্ছেটা বাবার জন্য। এর আগের বছর যে আইপিএল হয়েছে তখন দেখতে গিয়েছিলাম, তো আমি যেতে পারিনি, মা বাবা ভাই গিয়েছিল। মানে কলকাতায়? কলকাতাতে কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলা ছিল। তো সেই সময় অনেকটা উঁচু থেকে খেলা দেখতে হয়েছিল, মানে গ্যালারির উপরে।
কিছু দেখতে পারিনি, ছোট ছোট। তো বাবা মা এসে বললো যে জানো তো ঠিক দেখতে পেলাম না, খুব ছোট ছোট, কাউকে ঠিক মতো চিনতেও পারলাম না। ওই ভিআইপি বক্সে ওদিকে শাহরুখ খানরা যেখানে দাঁড়িয়ে খেলা দেখে, ওখান থেকে যদি খেলা দেখতে পারি তো সেটা একটা খুব ভালো, চেষ্টা করব বাবার এই আশাটা পূর্ণ করার। তো সবাই মিলে একসাথে ভিআইপি বক্স থেকে খেলা দেখব। ভারী সুন্দর ইচ্ছে তোমার, আমরা চেষ্টা করব, কিন্তু সেজন্য তোমাকে দুটো প্রশ্নের উত্তর ঠিক দিতেই হবে। আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। আমাদের হাতে আজকের জন্য আর সময় নেই, তাই আমাদের খেলাটাকে মুলতবি রাখতে হলো আগামী দিনের জন্য। রাত্রির 10টার সময় আবার তোমার সঙ্গে খেলতে বসবো মা বাবাকে সঙ্গী করে, এবং তখনই দেখে নেব সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে সেইটা। আপাতত এইখানে আমাদের খেলাটাকে ছেড়ে যেতে হচ্ছে আপনাদেরও, কিন্তু আমরা অপেক্ষায় রইলাম আগামীকাল রাত্রির 10টার সময় মালবাজারের সায়ক ঘোষ তার বাবা মাকে সঙ্গে নিয়ে একটা খেলা দেখার স্বপ্ন করেছে, ইচ্ছে করেছে, যে খেলাটা খুব কাছে থেকে দেখতে চায়। সেই খেলাটাও দেখতে পাওয়ার যোগ্য হয়ে উঠলো মা বাবাকে নিয়ে নাকি পারলো না, সেটা আগামীকাল রাত্রির 10টায় দেখবো ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল রাত্রির 10টায়, সঙ্গে থাকুন। Happy parents.